ওয়ান বাই রোধ, এই ওয়ান বাই রোধকে বলা হয় তড়িৎ পরিবাহিতা। তার মানে ওয়ান বাই ওহম এই পরিবাহিতার একককে বলা হয় মো বা সিমেন্স। ঠিক তেমনি ওয়ান বাই রো অর্থাৎ রোধাঙ্কের অনন্যককে বলা হয় তড়িৎ পরিবাহিতাঙ্ক। অর্থাৎ রোধ থেকে যেমন পরিবাহিতা, সেরকম রোধাঙ্কের অনন্যক করলে পাবো পরিবাহিতাঙ্ক বা তড়িৎ পরিবাহিতাঙ্ক। তাহলে আমাদের রোয়ের একক যদি হয় ওহম মিটার, তাহলে ওয়ান বাই রো এর একক কি হবে না ওয়ান বাই ওহম মিটার। অর্থাৎ আবার ওয়ান বাই ওহম মানে আমরা জানলাম মো বা সিমেন্স, আর মিটারটা উপরে উঠলে মিটার ইনভার্স। তার মানে ওয়ান বাই রো বা তড়িৎ পরিবাহিতাঙ্কের একক হবে সিমেন্স পার মিটার, অর্থাৎ সিমেন্স মিটার ইনভার্স। এইটা হবে তড়িৎ পরিবাহিতাঙ্কের একক। এখন আমরা জানলাম যে রোধ কি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এবং রোধের মাত্রা বা রোধাঙ্কের মাত্রা, পরিবাহিতাঙ্ক, এসবগুলো আমরা জানলাম। তো এখন এই উষ্ণতার উপরে কিভাবে রোধ নির্ভর করে তার একটা এক্সপ্রেশন দেখে নিই। সেটা হচ্ছে আর টি সমান আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা টি প্লাস বিটা টি স্কোয়ার প্লাস গামা টি কিউ প্লাস ডট ডট করে চলতে লাগলো। অর্থাৎ এই আর জিরোটা হচ্ছে 0°C পরিবাহীর রোধ, আর টি হচ্ছে T°C পরিবাহীর রোধ, এবং টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি, এবং তার সাথে নিশ্চয়ই আলফা বিটা গামাগুলো আমাদের জানতে হবে। তাহলে আলফা বিটা গামা ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ডট ডট করে এটা চলতেই থাকবে। এই আলফা বিটা গামাগুলো কি না আলফা বিটা গামাগুলো হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক। এছাড়া রোধ নির্ভর করে চাপ, আলো, চৌম্বক ক্ষেত্র, এই সমস্ত জিনিসের উপর নির্ভর করে। তবে সেগুলো কিছু বিশেষ বিশেষ পদার্থের ক্ষেত্রে সেই প্রভাবগুলো দেখা যায়। যেমন চাপ বাড়লে বেশিরভাগ ধাতুরই রোধ কমে যায়। আবার কার্বন গুঁড়োর উপরে চাপ দিলেও তার রোধ কমে যায়। এই ধর্মকে কাজে লাগিয়ে তৈরি হয় কার্বন মাইক্রোফোন। আবার বিসমাথকে যদি চৌম্বক ক্ষেত্রে আমরা রেখে দিই, তারপর যদি চৌম্বক ক্ষেত্রের যে তীব্রতা বা ইন্টেন্সিটি যদি বাড়ায়, তাহলে রোধ বেড়ে যায়। আবার সেলেনিয়াম বলে একটা ধাতু আছে, তার উপরে আলো ফেললে সেই আলোর তীব্রতা আমরা যত বাড়াবো তার রোধ তত কমে যাবে। এইগুলো কিছু বিশেষ ধরনের প্রভাব রোধের উপরে, এগুলো আমাদেরকে ছোট এক্সাম্পল বা ছোট প্রশ্নের জন্য মনে রাখতে হবে। এখন আমরা আরেকটা জিনিস জানবো, সেগুলো হচ্ছে পরিবাহী পদার্থ এবং অন্তরক পদার্থ। আমরা জানি যে আমাদের বাড়িতে যে সমস্ত তারগুলো ব্যবহার করা হয় ইলেকট্রিফিকেশন বা বৈদ্যুতিকরণের কাজে, সেই তারগুলো সাধারণত তামা এবং অ্যালুমিনিয়ামে তৈরি হয়, কিন্তু সাথে সাথে তার উপরে একটা রাবারের কোটিং বা আস্তরণও কিন্তু লাগানো থাকে। তো এখানে কিন্তু ওই অ্যালুমিনিয়াম বা তামা এগুলো হচ্ছে তড়িতের সুপরিবাহী, অর্থাৎ এগুলোকে বলা হয় পরিবাহী পদার্থ। অন্যদিকে ওর উপরে যে রাবারের কোটিং বা প্লাস্টিকের কাভার লাগানো থাকছে, সেটা হচ্ছে ইনসুলেটর বা অন্তরক। তাহলে পরিবাহী পদার্থ আমরা বলতে কি বুঝবো
না, যে সমস্ত পদার্থের রোধাঙ্ক খুব কম, তাহলে রোধাঙ্ক খুব কম হলে পরিবাহিতাঙ্ক খুব বেশি হবে। অর্থাৎ সেই রোধাঙ্কের মানটা 10⁻⁻8 ওহম মিটার থেকে মোটামুটি 10⁻⁻6 ওহম মিটারের মধ্যে যদি থাকে, তাহলে সেই ধরনের পদার্থগুলোকে বলা হয় পরিবাহী পদার্থ। বেশিরভাগ ধাতু এবং ধাতু সংকর এরা প্রত্যেকেই হচ্ছে পরিবাহী। আর কতকগুলো অধাতু, যেমন কার্বনের কয়েকটা রূপভেদ, যেমন গ্রাফাইট, গ্যাস কার্বন বা চাপ দেওয়া চারকোল গুঁড়ো, এইগুলো তড়িৎ পরিবাহী। এছাড়া এখন বর্তমানে ইলেকট্রনিক্সে যে সমস্ত পরিবাহীর কাছাকাছি, অর্থাৎ পুরোপুরি তামা অ্যালুমিনিয়ামের মতো তড়িৎ পরিবহন করে না, তার থেকে অনেকটাই কম তড়িৎ পরিবহন করতে সক্ষম, কিন্তু সেগুলো প্রচুর পরিমাণে আজকাল ব্যবহৃত হচ্ছে, যেমন ডায়োড, ট্রানজিস্টার, এলইডি, এই সমস্ত যে জিনিসগুলো, এইগুলো হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস। এই সমস্তগুলো সব অর্ধপরিবাহী থেকে তৈরি হয়, যেমন সিলিকন, জার্মেনিয়াম, এরকম কিছু অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীগুলোকেও বিশেষ অবস্থায় তারা অনেক বেশি পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারে। সেই হিসাবে এগুলোকেও তড়িৎ পরিবাহী হিসাবে বলা যায়। এছাড়া গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ আমরা জানি যে একটা ভোল্টামিটারের মধ্যে যদি কপার সালফেটের জলীয় দ্রবণ আমরা রেখে দিই এবং সেইখানে আমরা যদি একটা ক্যাথোড এবং অ্যানোড ব্যবহার করি, অর্থাৎ ক্যাথোড মানে নেগেটিভ আর অ্যানোড মানে পজিটিভ তড়িৎদ্বার, এইগুলো যদি ব্যবহার করি, তখন এইগুলো পজিটিভ এবং নেগেটিভ এই তড়িৎদ্বারকে আমরা যদি ব্যাটারির সাথে যুক্ত করে দিই, তখন কিন্তু এই যে তড়িৎ বিশ্লেষ্য এই কপার সালফেট বা তুতের জলীয় দ্রবণ, এর মধ্য দিয়ে কিন্তু কারেন্ট যাবে। অর্থাৎ সেইখানে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকেও বলবো আমরা পরিবাহী। অর্থাৎ পরিবাহী এই যে কথাটা, এটা কিন্তু একটা ব্রড সেন্সে বলা হচ্ছে, মানে সাধারণত ধাতুগুলি ভালো তড়িতের পরিবাহী বা সুপরিবাহী, কিন্তু এমনিতে যে সমস্ত পদার্থ অল্প পরিমাণ হলেও তড়িৎ পরিবহন করবে, তাদেরকে আমরা ইন জেনারেল পরিবাহী কথাটা বলতে পারি, সুপরিবাহী না বলেও শুধু পরিবাহী বলা যেতেই পারে। তাহলে সুপরিবাহী কোনগুলো? না, রূপো, তামা, অ্যালুমিনিয়াম। কিন্তু রূপার দাম তো অনেক বেশি, এছাড়া এটা ভঙ্গুর অর্থাৎ ভেঙে যায়, তাই আমরা তড়িৎ পরিবহনের জন্য ব্যবহার করি তামার তার বা অ্যালুমিনিয়ামের তার। এছাড়া যে সমস্ত হিটার, ইস্ত্রি, এইসব জায়গায় আমাদের প্রচুর হিট দরকার হয়, আবার তার সাথে সাথে সেগুলো যাতে গলে না যায় তার জন্য সেখানে নাইক্রোম ব্যবহার হয়, কারণ নাইক্রোমের গলনাঙ্ক অনেক বেশি। ঠিক সেরকম আরো কিছু মেটেরিয়াল রয়েছে, যেমন ম্যাঙ্গানিন, বিভিন্ন রকমের যন্ত্র তৈরিতে ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান, এই সমস্ত তারগুলো ব্যবহার করা হয়। আর তার সাথে অর্ধপরিবাহী যেগুলো বললাম, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, এই সমস্ত ধরনের যে অর্ধপরিবাহী পদার্থ, এগুলো আজকাল প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে। তাহলে এদের সবাইকে আমরা পরিবাহী পদার্থের মধ্যে ফেলতে পারি, অর্থাৎ যাদের মধ্য দিয়ে তড়িৎটা যায়, বেশি হোক কম হোক যায়। অন্যদিকে কিছু কিছু পদার্থ রয়েছে যাদের মধ্য দিয়ে তড়িৎ যায় না বললেই চলে, যেমন রবার, প্লাস্টিক, পিভিসি। সেগুলো দিয়ে সাধারণত আমরা সুইচের কাভার তৈরি করি, অর্থাৎ সুইচটা আমাদের ভেতরে তামা বা অ্যালুমিনিয়ামের পার্ট থাকে যেখানে কানেকশনটা হয়, কিন্তু বাইরে তো আমরা সেটা হাত দিতে পারবো না, কারণ সেটাতে আমরা শক খাবো।
তার জন্য আমাদের ওপরে একটা অন্তরক পদার্থ এবোনাইট দিয়ে তৈরি করা হয়, বা ফিউজ তারের যে হোল্ডার সেটা চীনামাটি দিয়ে তৈরি হয়। তাহলে এই যে রবার, প্লাস্টিক, পিভিসি, এবোনাইট, এই সমস্তগুলো, চীনামাটি, এগুলো হচ্ছে সব অন্তরক পদার্থ। এছাড়া কাঁচ, কাঠ, রাবার, এগুলো অন্তরক পদার্থ। পরিবাহী পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধাঙ্ক বেড়ে যায়, এরকম ধরনের একটা লেখচিত্র হয়। রোধাঙ্ক উষ্ণতার সাপেক্ষে বেড়ে যায়। অর্ধপরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্কটা উষ্ণতার সাথে সাথে কমতে থাকে। আর অতি পরিবাহী অর্থাৎ সুপার কন্ডাক্টর, মানে এমন কিছু পদার্থ আসে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় গিয়ে পর তার রোধাঙ্কটা হঠাৎ করে 0 হয়ে যায়, বা পরিবাহিতাঙ্কটা অসীম, মানে অতিরিক্ত মান হয়ে যায় পরিবাহিতাঙ্ক। সেই ধরনের পদার্থগুলোকে বলা হয় অতি পরিবাহী। যেমন 4.2 কেলভিন উষ্ণতায় পারদ অতি পরিবাহীতে পরিণত হয়, তার লেখচিত্রটা হয় এরকম ধরনের, অর্থাৎ রোধাঙ্ক এবং উষ্ণতা। এবং যে উষ্ণতায় এই রোধাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে, মানে এই যে এইখানে রোধাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে, এই উষ্ণতাটাকে বলা হচ্ছে সংকট উষ্ণতা।